শুভ অপরাহ্ন বন্ধুরা, অমর একুশের বইমেলা থেকে আমি নাইমা সুলতানা বলছি। অমর একুশে বইমেলার বন্ধুসভার বন্ধুর বই আয়োজন, এটা আমাদের দ্বিতীয় সিজন চলছে। আমরা বন্ধুর বই আয়োজনে সারা দেশ থেকে যে বন্ধুসভার বন্ধুরা বই লিখেছে তাদের বইগুলো নিয়ে আমরা বই মেলাতে সরাসরি লাইভের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। এবারে আমাদের বন্ধুসভার বন্ধুর বই অনুষ্ঠানটিতে আমাদের সহযোগিতা করছে হনর স্মার্টফোন, এবং আমাদের সাথে আজকের পর্বে 26তম পর্ব চলছে। আজকের পর্বে উপস্থিত আছেন আমাদের বন্ধু রমজান ভাই। ভাই, আপনার পরিচয়টা দেন। আমি রমজান মাহমুদ, মুন্সিগঞ্জ বন্ধুসভার বন্ধু। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা ভাইয়ের কাছে চলে যাই। এবারের বই মেলায় ভাইয়ের একটা বই প্রকাশিত হয়েছে, আমরা ভাইয়ার কাছ থেকে সেই বই সম্পর্কে একটু জানতে চাইবো। ধন্যবাদ আপু আপনাকে। এই বই মেলা আমার যে বইটি বের হচ্ছে সেটা হলো যে মুন্সিগঞ্জ বিক্রমপুর, প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ। এটা আমার প্রথম বই। এটি মূলত ইতিহাস নির্ভর বই। বিক্রমপুর এটা প্রাচীন নাম, যেটা বর্তমান নাম মুন্সিগঞ্জ। এই বিক্রমপুর খুবই একটি সমৃদ্ধ জনপদ ছিল বাংলার। দুই বাংলার ভিতরে মানে যতগুলো প্রসিদ্ধ অঞ্চল রয়েছে, বিক্রমপুর তার মধ্যে অন্যতম। একসময় একটি রাজধানীও ছিল। ইতিহাসবিদদের ধারণা যে রাজধানী ঢাকার থেকেও অনেক পুরনো বিক্রমপুর অঞ্চলটি। এই বইটি মূলত বিক্রমপুরের 16টি বিষয় নিয়ে রচিত। এখানে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে লেখা। এখানে রয়েছে বিক্রমপুরের প্রাচীন নদ নদী, ব্যক্তিত্ব, স্থাপনা, এগুলো সংমিশ্রণে আমার 16টি ইতিহাস নির্ভর প্রবন্ধ। এই প্রবন্ধের উপরে এই বইটি রচিত। ধন্যবাদ ভাই। আপনার কি এটাই প্রথম বই বইমেলাতে? হ্যাঁ, এটাই আমার প্রথম বই, কিন্তু লেখালেখি শুরুটা আরো অনেক পুরনো। ইতিহাসের উপর লিখছি গত 15 বছর ধরে, 2010 সাল থেকে লিখছি। এগুলো স্থানীয় এবং বেশ কিছু জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। মূলত ওখান থেকে ওই লেখাগুলোকে একটু ডিটেলস করে আমার এই বইটি লেখা। আমরা জানতে চাই যে আপনার এই বই লেখার অনুপ্রেরণা কে দিয়েছে? মানে আমার লেখালেখি শুরুটা আসলে ছড়া দিয়ে, সেটা যখন আমি স্কুলে পড়তাম। ছড়াটা আসছে আমার ছোট মামার কাছ থেকে লেখালেখির অনুপ্রেরণা। তারপর একসময় গল্প লিখতাম, ছোট গল্প। এখন ইতিহাস লেখার অনুপ্রেরণাটা পেয়েছি আমার শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়ার কাছ থেকে, যাকে বিক্রমপুর কোষ বলা হতো। উনি বিক্রমপুর নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন এবং ওনার অনেকগুলো বই বের হয়েছে বিক্রমপুর বিষয়ের উপর। মূলত স্যারের কাছ থেকে বিভিন্ন অনুপ্রেরণা উৎসাহ নিয়ে বিক্রমপুরে নিয়ে লেখালেখি আমার শুরু, এখনো লিখছি। ধন্যবাদ ভাই। আমাকে একটু যদি বলতেন যে আমরা অনেক ধরনের বই, কেউ লেখা কবিতা, কেউ উপন্যাস লেখে, এই বইটাই কেন, মানে এই ধরনের বই কেন আপনি লিখলেন? আসলে গল্প, উপন্যাস যেগুলা লিখে ওগুলা এটা হলো পাঠকীয়তার উপর নির্ভর করে একজন লেখকের বাঁচা। মানে বাঁচা বলতে কি বয়সটা কিন্তু না, আমি বাঁচা বলতে বুঝাচ্ছি তার স্থায়িত্বটা সে কতটুকু ধরে রাখবে। আর ইতিহাসটা এরকম একটা মাধ্যম, যদি আপনি ব্যতিক্রম কিছু লিখতে পারেন তাহলে ওই ব্যতিক্রম কিছু লেখার মাধ্যমে আপনি পাঠকদের মাঝে একটা দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা পায়। মূলত এই চিন্তা ভাবনা থেকেই আমার ইতিহাসের প্রতি লেখার একটা আগ্রহ তৈরি হয়েছে। আর সেই আগ্রহ থেকেই এই লেখাটা আসলে বিক্রমপুরের উপর প্রথম যে বইটি লিখছেন সেটা হলো অম্বিকাচরণ ঘোষ 1873 অথবা 70 সালে। এরপর এরও 50 বছর পর বা 40 বছর পর যোগেন্দ্রনাথ গুপ্ত নামে এক ভদ্রলোক, উনি জগন্নাথ কলেজের তখন অধ্যাপক ছিলেন,
উনি একটা বই লিখলেন বিক্রমপুরের ইতিহাস। এরপর অনেকেই লিখছেন, হিমাংশু মোহন চট্টোপাধ্যায় তারও 50 বছর পর বিক্রমপুরকে নিয়ে লিখছেন 3 খণ্ডে। এখন এই যে এত লেখা হয়েছে, এখনো লিখছেন, এই লেখা ধারাবাহিকতা কিন্তু এখনো চলমান। এখন আপনি পাঠকদের মাঝে যদি আপনার নতুনত্ব কোনো সৃষ্টি দেন, যেটা পাঠক পড়ে আসলে সেটা তার বাস্তব জীবনে কাজে লাগবে, এরকম যদি কিছু লেখা যায়, তাহলে আপনার লেখক জীবন মনে করে মানে আমি মনে করি আমার যে লেখালেখিটা আসলে সার্থক হবে। কারণ লেখালেখির প্রাণ তো পাঠক, এবং পাঠক যদি সেই লেখাটাকে তাদের প্রয়োজনে ব্যবহার করতে না পারেন, যদি তাদের কাজে সেটা ব্যবহারই করতে না পারেন, তাহলে লেখালেখিটা তো সার্থক না। আমি আমার এখানে যে শুরুর যে প্রবন্ধটা আছে সেটা হলো জীবনানন্দ দাশকে নিয়ে। জীবনানন্দ দাশের প্রতিক্রিয়া ছিল আমাদের বিক্রমপুর, কিন্তু সবাই কিন্তু জানে জীবনানন্দ দাশের বাড়ি বরিশাল। এখন এই প্রবন্ধটাতে আমি চেষ্টা করেছি জীবনানন্দ দাশের পরিবার পরিজন নিয়ে লেখা। জীবনানন্দ দাশের লেখায় আসলে বিক্রমপুর কোনো কিছু আসছে কিনা, বিক্রমপুর প্রতি তার ভালোবাসা কতটুকু ছিল, বিক্রমপুর তার জীবদশায় কখনো আসছেন কিনা তিনি, বা আসলে তার সাহিত্যে আসলে বিক্রমপুর বিষয়টি কতটুকু আসছে, এগুলো অনুসন্ধান করছে, এগুলো চেষ্টা করেছি পাঠকদের মাঝে তুলে ধরার জন্য। আমি মনে করি যারা বিক্রমপুরকে ভালোবাসেন, এবং শুধু বিক্রমপুরকে না, জীবনানন্দ দাশ আছে এখানে, আমাদের বুদ্ধদেব বসু আছে, তারপর কবি সুকান্ত ভট্টাচার্য আছে, যাদের এই 3 জন, ব্রজেন দাস আছে জাতীয় পর্যায়ে, এই 4 জনকে নিয়ে আমার এখানে 4টা প্রবন্ধ আছে। এখানে পাঠক নতুনত্ব কিছু পাবে, সেই হিসেবে আমার ভিতরে মূলত এই বইটা লেখার ক্ষেত্রে একটা নতুনত্ব আনার চেষ্টা করছি, যেখানে পাঠক আসলে এই 3-4 জন ব্যক্তির নাম বললাম, তাদের সম্পর্কে নতুন তথ্য জানতে পারবে। ঠিক আছে ভাই, আপনি যদি আমরা জানতে চাচ্ছিলাম আর কি, যে এই যে আপনার বই, যেখানে সেখান থেকে বন্ধু হিসেবে বা বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি আপনার আশেপাশের লোকজনকে বা সমাজকে কি জানাতে চাচ্ছেন বইয়ের মাধ্যমে, আপনার বইয়ের মাধ্যমে? আপনি বললেন আপনি কবিতা ছোটবেলায় লিখতেন বা পড়তে পছন্দ করতেন, তো এই ব্যাপারটাতে একটু বলতেন যদি। আমাদের আসলে এটা তো একটা অঞ্চল ভিত্তিক ইতিহাস। অঞ্চল ভিত্তিক ইতিহাসের ক্ষেত্রে এখানে যেমন বিক্রমপুর বিষয়ক যারা ইতিহাসকে নিয়ে কাজ করতে ইচ্ছুক বা ইতিহাস পড়ার জন্য আগ্রহী, সেটা বন্ধুসভার আমাদের বন্ধুরা হতে পারেন বা বন্ধুসভার বাইরে হতে পারেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা যদি এই বইটা পড়েন, তাহলে আমাদের জাতীয় পর্যায়ে যে ব্যক্তিগুলোর নাম আমি ইতিমধ্যে বললাম, তাদের সম্পর্কে যেরকম জানতে পারবেন, তার পাশাপাশি একটা ইতিহাস, একটা অঞ্চলের ইতিহাস, যে অঞ্চলটা একসময় রাজধানী ছিল বাংলা, গোটা শুধুমাত্র পূর্ববঙ্গের না, কিন্তু মানে পূর্ব এবং পশ্চিম 2 বাংলা মিলাই বাংলা রাজধানী ছিল এই বিক্রমপুর। তাহলে সেই বিক্রমপুরের যে ইতিহাস ঐতিহ্য, যেটা আমাদের নতুন প্রজন্ম আমরা আসলে সেটা লালন করতে পারতেছি না, সেটা হারিয়ে যাচ্ছে, সেই হারানোর থেকে আমরা যদি ইতিহাসটা পড়ি বা ইতিহাসটা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা কিছুটা হলেও একটা আঞ্চলিক ইতিহাস জানতে পারবো। প্লাস আঞ্চলিক ইতিহাস থেকে কিন্তু একটা জাতির ইতিহাস তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের জাতীয় জীবনের একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু আমি মনে করি এই বইটা পড়ার মাধ্যমে পাঠক খুঁজে পাবে। ব্যক্তিগত জীবনে আপনি কোন ধরনের বই পড়তে পছন্দ করেন? এক সময় আমি কবিতা ছড়ার বই পড়তে পছন্দ করতাম, এরপর গল্প উপন্যাস প্রচুর পড়ি, এখনো গল্প উপন্যাস পড়ি, কিন্তু ইতিহাসের প্রতি সবচেয়ে বেশি জোর। এখন ইতিহাসের বই সবচেয়ে বেশি পড়ি এবং সংগ্রহ করি বেশি। এই আপনি বললেন যে এই বইটা লেখার পিছনে আপনার একজন শিক্ষকের অবদান আছে, এছাড়াও আপনার ভবিষ্যতে এরকম কোনো বই আরো লিখবার ইচ্ছা আছে কিনা? অবশ্যই ইচ্ছা আছে। আমি শিক্ষকতা পেশায় জড়িত, 15 বছর ধরে আমি শিক্ষকতা পেশায় আছি। আমি বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কাজ করার খুব ইচ্ছা এবং করতেছি। এটা প্রায় 40% কাজ হয়ে গেছে। ওখানে বিশদভাবে বাংলা শিক্ষা ব্যবস্থাটা থাকবে, সাথে আমাদের বিক্রমপুরের শিক্ষা ব্যবস্থা, সেই প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থার ইতিহাস ঐতিহ্য সেই বইটার ভিতরে আমি তুলে ধরার চেষ্টা করতেছি।
আরেকটি কাজ, এটা এবছরই শেষ হওয়ার আশা আমার, সেটা হলো বিক্রমপুরের 4টা ইউনিয়নকে নিয়ে একটা বই পড়ার ইচ্ছা। সেটা প্রায় 80% উপরে হয়ে গেছে কাজ। আশা করি আগামী বই মেলার আগেই এই কাজটা শেষ করব। এছাড়াও আমাদের পরিবারের উপর একটা বইয়ের কাজ হচ্ছে, আগামী জুলাইতে এটা বের হয়ে যাবে। মানে এটা সম্পূর্ণ আমাদের পরিবারের হলেও এটা বিক্রমপুরের আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই বইটাতে। কারণ শুধু আমার একটা পরিবারের কে এখানে হাইলাইট করা হয় নাই, সাথে সাথে এই পরিবারের সাথে সংশ্লিষ্ট যে জনপদ গুলো আছে, ওই জনপদ গুলার মানুষ, তাদের ইতিহাস, তাদের কৃষ্টি কালচারও এখানে উঠে আসে। আচ্ছা, আমরা জানি যে একটা বই লিখতে অনেক কিছু লাগে, অনেক তথ্য লাগে, অনেক তথ্য ব্যবহার করতে হয়। তো আপনার বইটি লেখার ক্ষেত্রে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন, বা আপনার কোথায় কোথায় তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে কিভাবে এগুলো করলেন আর কি? বাংলাদেশে আমি আসলে বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করি, এদেশের নাগরিক। কিন্তু আমি পূর্ব বাংলা থেকে পশ্চিমবঙ্গে মানুষ একটি ইতিহাসের দিকে সবচেয়ে সচেতন বেশি আমার কাছে মনে হচ্ছে। দুই বাংলার 87টা জেলার ভিতরে আমার 82টা জেলায় আমার ইতিহাস ঐতিহ্যের খোঁজে ভ্রমণ হয়ে গেছে। বাংলাদেশের 64টা আর পশ্চিমবঙ্গের প্রায় 17-18টা। আমার যেহেতু ইতিহাসের উপর কাজ করি, সেই ইতিহাসের উপর কাজ করতে গিয়ে আপনার বিভিন্ন বিভাগ, বিভিন্ন অফিস তথ্যের জন্য আমাকে দৌড়ঝাঁপ করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের তাদের যে ইতিহাস সংরক্ষণের যে আর্কাইভস গুলো, সেগুলো খুব যত্ন সহকারে তারা সংরক্ষণ করে। যেমন বাংলাদেশের কথাই বলি, আমি যে শিক্ষার উপর যে কাজটা করতে গেছি, ওই কাজটা করার ক্ষেত্রে আমাদের জেলাগুলার যারা প্রধান থাকেন তাদেরকে জেলা প্রশাসক বলা হয়। তো একসময় জেলাগুলা মহকুমা ছিল, মুন্সিগঞ্জ একটা মহকুমা ছিল। 1845 সালে এই মহকুমাটা গঠিত হয়। এই মহকুমার জেলা প্রশাসক, জেলা প্রধান, কিন্তু মহকুমা প্রধানদের বলা হতো মহকুমা প্রশাসক। তো আমার একটা বিশেষ প্রয়োজনে আপনার মহকুমা প্রশাসকদের নামের তালিকাটা দরকার হয়ে গেছে। কেন দরকার হলো? যেমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সভাপতির দায়িত্বে থাকতেন তৎকালীন সময় মহকুমা প্রশাসক। তো আমি যখন শিক্ষা নিয়ে কাজ করতে গেছি, তো বিভিন্ন স্কুলের ইতিহাস লিখতে গিয়ে আমার ওই মহকুমা প্রশাসকদের নামের প্রয়োজন হয়ে পড়ছে। তো এটা যখন আমি আমার জেলা প্রশাসকের কার্যালয়ে গেলাম, আশ্চর্য, আমি ওখানে নেই যে আমাদের 1845 সালে একটা মহকুমা গঠিত হলো, সেটা জেলায় রূপান্তরিত হলো 1984 সালে। এই যে 1845 থেকে ওখান দিয়ে আমরা যদি ধরি 55 বছর, আর এখান দিয়ে 84 বছর, তো কত হলো? 55 আর 84 প্রায় 134 বছর। 134 বছরের ইতিহাস জেলায় সংরক্ষিত নেই। তাহলে এই ইতিহাস আমরা কোথায় পাবো? এটা একটা খুবই হতাশার বিষয়। আমি তৎকালীন সময় আমাদের যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়, তখন মোহাম্মদ খলিলুর রহমান বিভাগীয় কমিশনার ছিলেন, তারও হেল্প নিচ্ছি, কিন্তু তিনি আমাকে এটা উদ্ধার করে দিতে পারেন নাই। তারপর আপনার ঢাকা জেলা, যেহেতু আমাদের ফাদার জেলা ছিল ঢাকা, ঢাকা থেকে আমরা ভাগ হয়ে 1984 সালে মুন্সিগঞ্জ জেলা হলো। ঢাকা জেলা অফিসে আমি খোঁজ করছি, কিন্তু ওখানেও পেলাম না। তাহলে এই ইতিহাসটা, এই গবেষণাটা কি উদ্ধার করা সম্ভব? এটা খুব একটা চ্যালেঞ্জের রয়েছে। আমি যদি এই লাইভের মাধ্যমে সুযোগ হয়, যদি প্রশাসনের কি ওই লাইভটি দেখেন, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব যে একটি দেশের ইতিহাসকে এভাবে নষ্ট করার কোনো অর্থ হয় না। অন্তত যে জাতি তাদের ইতিহাসকে ধারণ করেন না, সংরক্ষণ করেন না, ওই জাতি কিন্তু কখনো আগাতে পারবেন না সামনে। সেহেতু নবীন যারা গবেষণা করবেন বা লিখবেন, আমরা তো একটা প্রজন্মটা পার করছি, আমরা তো আছি, আমাদের পরে আমরা এখন যেটা পাচ্ছি না, আমাদের পরের প্রজন্ম অবশ্যই এটা খুঁজবেন। তারা যে এটা পাবেন সেটাও কিন্তু নিশ্চয় না, আমরা যেটা পাচ্ছি না। কিন্তু বর্তমান যেগুলো আছে সেগুলো যাতে আমরা খুব যত্ন সহকারে সংরক্ষণ করি, যাতে আজ থেকে 50 বছর পর, 100 বছর পর হলেও মানুষ সেগুলো পায়, এটা অনুরোধ থাকবে আমাদের প্রশাসনের। আপনি কিভাবে এই তথ্যগুলো সংগ্রহ করলেন? তারপরে আমার এই বইটা লিখতে গিয়ে এই বইটার প্রসঙ্গে আসি।
বইটা? এই বইটার প্রসঙ্গে আমি লিখতে গিয়ে আমাকে আমাদের যে বিক্রমপুরের যে আতর গ্রন্থগুলো আছে ওখানে তো এই বিষয়গুলো নেই, থাকলেও খুব সংক্ষিপ্ত ভাবে আছে। তো ওখান থেকে জাস্ট আমি স্থানগুলা শনাক্তকরণ করছি বা ব্যক্তিকে শনাক্তকরণ করছি। পরে আমাকে মাঠ পর্যায়ে যেতে হয়েছে, এগুলা দেখতে হয়েছে, স্থানীয় মানুষদের সাথে কথা বলতে হয়েছে, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলতে হয়েছে। তারপর সরকারি যে দপ্তরগুলো আছে ওগুলোর সাথে সংশ্লিষ্ট সেই দপ্তরগুলোতে আমাকে যেতে হয়েছে। এগুলোতে গিয়ে তথ্যপত্র সংগ্রহ করে সেগুলো আবার যাচাই বাছাই করে সঠিকটা নিরূপণ করে এরপর আমাকে লেখার জন্য মন স্থির করতে হয়েছে। খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আসলে ইতিহাসটা একটা দায়বদ্ধতা। আমি একটা লিখলাম আমার মন গড়ার মতো, পাঠক সেটা সহজভাবে গ্রহণ করলেন সেটা না। আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে কতটুকু এরকম তো হতে পারে আমার এই বিষয়টার উপর ভিত্তি করে নতুন কোনো গবেষক আবার তিনি নতুন এই বিষয়টাকে নিয়ে আরো ব্যাপক গবেষণা চালাবেন। যখন আমার এখানে ভুল কোনো তথ্য আসবে বা ভুল কোনো উপাত্ত আসবে তখন কিন্তু ওই নতুন গবেষক তার নতুন গবেষণাটা চালানোর ক্ষেত্রে সে ভুলটাই কিন্তু করবে বা তিনি হয়তো নতুন কিছু সংযোজন করবেন। সেক্ষেত্রে ইতিহাস কিন্তু আমাকে ক্ষমা করবে না। সেক্ষেত্রে যেটা সঠিক, যেটা আপনার উপযুক্ত তথ্য আমরা পেয়েছি সেটি যাচাই বাছাই করে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে নিরূপণ করে সেগুলি সঠিকতা পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে আমাদের কাছে এই বিষয়টা উপস্থাপন করার জন্য। আমরা আজকের লাইভটা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের প্রত্যেক দিনই বইমেলার শেষ পর্যন্ত প্রত্যেক দিনই একটা লাইভ হয় আমাদের বন্ধুসভার পেজ থেকে। আজকে ছিল 26তম পর্ব এবং বন্ধুসভা এবং হনর স্মার্টফোনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটি সুন্দর অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এর সাথে আমি বলতে চাই আগামীকাল আমাদের ঠিক 4টায় কালকে লাইভটা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বন্ধুসভার কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। ভাই ঠিক আছে, বেরোবো? ভাই ওটা